প্রেমের শহরে পা ডুবালে হয়তো রঙিন জীবন না হয়, আমারও মৃত্যু করিয়ে আনতে হয়। রমণীরা জানে না তাদের চলে যাওয়া প্রেমিকদের আজীবন আঁধারে ডুবিয়ে দেয়। আমি না হয় আমারও মৃত্যু করিয়ে আনলাম। আমার বেঁচে থাকাটাই হবে চিরদিনের নির্বাসন। প্রেমে মরেছে অনেক প্রেমিক, কেউ বা নির্বাসনে রয়, কেউ বাজিতে হারলে প্রিয় জীবন হয় আধারময়। ইউসুফ দরজায় কিনারায় দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনল তার বড় ভাই রুফ স্যার এর দীর্ঘশ্বাসের শব্দগুলো। গতকাল যখন শুনেছিল সুখের বিয়ে, তখন থেকে এই অবধি এক ঘরের কোনায় আটকে রয়েছে। মাঝে একবার বের হয়, সুখের যাবতীয় খোঁজ খবর নিয়েছিল। খবর নিয়ে যতটুকু জেনেছে সবটাই সুখের পোড়া কপালের ইতিহাস। বিয়েটা ভাঙানোর ইচ্ছে থাকলেও শেষ মুহূর্তে মেয়েটার দুঃখী জীবনের এমন করুণ দশার কথা শুনে নিজের সিদ্ধান্ত বদলিয়ে ফেলেছে। সে না হয় চিরজীবন না পাওয়ার আফসোস পূর্বে, তবুও প্রিয়তমা সুখবতী সুখের মুখ দেখুক, তার মাধ্যমে না হোক, কারো না কারো মাধ্যমে সুখের সুখ আসুক। ইউসুফ স্যারের এমন নির্বাসন মানতে না পেরে তীব্র প্রতিবাদ করে উঠে বলল, কি বলছেন আপনি এসব স্যার? সব কিছু কি এত সহজ? নির্বাসন শব্দটার ভার আপনি বহন করবেন না কখনোই। এখন যা করার আমাকেই করতে হবে। মেঘ ব্রু কুঁচকাল, হাতে সিগারেটটার শেষ টান দিয়ে ফেলে দিল। পৃথিবীতে চিরপরিচিত একটি কথা আছে, প্রেমিকার অভাব পুরুষরা একমাত্র নিকোটিনের ধোঁয়ায় উড়িয়ে ভুলতে থাকতে চায়। তাদের মতে বিচ্ছেদের যন্ত্রণা নিকোটিনের ধোঁয়া ভুলিয়ে দেয়। প্রেমিকার বিকল্প হিসাবে বিচ্ছেদে আচ্ছাদিত প্রেমিক নিকোটিনকে বেছে নেয়। এই চিরপরিচিত নিয়মের বাহিরে যায়নি মেঘও। কাল থেকে এ অবধি 3 প্যাকেট সিগারেট শেষ করেছে। এসবও অভ্যস্ত না থাকা মেঘও 3 প্যাকেটে দুঃখ উড়িয়েছে। এবার ইউসুফের দিকে তাকিয়ে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, কি করবে তুমি ইউসুফ? ম্যামের যার সাথে বিয়ে ঠিক হয়েছে, মানে রেদওয়ান, ওনার সাথে কথা বলবো। ইউসুফের কথায় গম্ভীর মেঘ হঠাৎ করে হেসে উঠল। এই পরিস্থিতিতে এমন হাসি বোধগম্য হয়নি ইউসুফের। অহেতুক হাসার মানুষ মেঘ না। তাহলে সে কি মজার কিছু বলে ফেলেছে? ইউসুফের চোখের ভাষা বুঝতে পারে মেঘ। হাসি থামিয়ে আবারও কণ্ঠটা গম্ভীর করে ফেলল। বরাট কণ্ঠে বলল, তোমার কি মনে হয় আমি তার সাথে কথা না বলে এত কিছু বলেছি? তার মানে আপনি ওনার কাছেও গিয়েছিলেন? ইউসুফের প্রশ্নে একটা দীর্ঘশ্বাস ফেলল মেঘ। মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ গিয়েছিলাম। সে কি বলেছে স্যার? তোমার মেম নাকি তাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, তাকেই বিয়ে করবে, আর সেও অপরিচিতাকে ভালোবাসে। তাই তাদের পথের মাঝে কাটা হয়ে আমি যেন না দাঁড়াই। ইউসুফ বলার মতন আর বাসা খুঁজে পেল না। যে আশাটুকু ছিল সেটাও নিভে গেল। গম্ভীর মানুষটাকে হাসানোর মানুষটা আবার হাসি কেড়ে নিয়ে চলে যাবে। ভাগ্য বুঝে এত নির্মম খেলাই খেলবে। পুরো ঘরময় নীরবতা জেঁকে ধরল, আর কেউ কোনোরূপ কথা বলল না। মেঘের ফোনটা হঠাৎ কেঁপে উঠল। জানান দিল নতুন বার্তার আগমন। মেঘ ধীরগতিতে আলস্য নিয়ে মেসেজ ওপেন করতে চক্ষু সড়ক গাছ। অলসতা হঠাৎই চাঞ্চল্য রূপ দান করল। উচ্ছ্বসিত কণ্ঠে ইউসুফের পানে তাকিয়ে বলল, তোমার ম্যাম আমারই হবে ইউসুফ। খোদার ভেদ বোঝা অসাধ্য। কাল একটা জায়গায় যেতে হবে, তথ্যটা যাচাই করতে হবে, তারপরেই বিয়ে বাড়িতে যেতে হবে। বি রেডি ইউসুফ, হয়তো নতুন কিছু হবে কাল। নিজের স্যারের এমন বদলে অবাক হয় ইউসুফ, তবে মনে মনে সেও চাচ্ছে কাল নতুন কিছু হোক, শুভ কিছু হোক। আজ শুক্রবার, কাঙ্ক্ষিত দিন। ছোট করে বিয়ের আয়োজন হলেও বাড়িঘর অনেকটা সাজানো হয়েছে, আর এ সবটাই লীলাবতীর আর দাদির আগ্রহে। লীলাবতী জানালার কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছে। তাদের পরিবারের সবচেয়ে ছুটন্ত চঞ্চল মেয়ে, সেই কিন্তু ছোট্ট কিশোরী
অহেতুক মোহ আর বুলের সবটা কেড়ে নিয়েছে। আজকাল তোর কি হয়েছে লীলু? এমন চুপচাপ থাকিস কেন? কর্কশ কণ্ঠে লীলাবতীর ধ্যানে বিঘ্ন ঘটল। কণ্ঠের অধিকারিণীকে না দেখেও বুঝতে পেরেছে কে সে। লীলাবতী কোনো আগ্রহ দেখালো না। আগের ন্যায় বাহিরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে তাচ্ছিল্য স্বরে বলল, তাহলে এতদিনে তোমার চোখে আমার বদল ধরা পড়ল আম্মা? যাক, তবুও তো ভাবলে আমার কথা। এবার সানজিদা বেগম 2 কদম এগিয়ে আসলো দ্রুত গতিতে। তারপর বলল, তোর কি হয়েছে লীলু? আগে তুই এমন ছিলি না। যে সুখরে তুই 2 চোখে তুই দেখতে পারতি না, এখন সে সুখের হয়ে কথা বলিস, ওর পক্ষ দূরেস। তাবিজ টাবিজ করলো না তো? লীলাবতী অবাক হলো, ভীষণ অবাক। তার মা মানুষটা যে এমন নগণ্য ভাবতে পারেনি সে। নিজের মেয়ের মন খারাপ হঠাৎ শান্ত হয়ে যাওয়াটা তাকে ছুঁতে পারেনি, বরং মেয়ে কেন তার সৎ বোনের সাথে সুন্দরভাবে কথা বলে তা নিয়ে মাথা ব্যথা। লীলাবতী দীর্ঘশ্বাস ফেলে বলল, এজন্যই বোধ হয় মায়ের আগে সৎটা একটা যুক্ত করে জন্মদাত্রী মায়ের থেকে বাবার দ্বিতীয় বউকে আলাদা করে। মা তো মাই হয়, আর সৎমা সৎমাই হয়। কখনো আপাইয়ের সাথে ভালো ব্যবহার করে দেখেছিলে আম্মা? আমি যোগ্য সন্তান না আম্মা, সেই যোগ্য সন্তান। একটু মায়ের স্নেহ পাওয়ার জন্য মানুষটা সব করে, এমনকি তোমার মুখের উপর একটা কথাও বলে না। আম্মা চোখ থাকতে অন্ধ না হলেও পারতে, একটু ভালো হয়ে দেখতে আম্মা। পৃথিবীতে ভালোবাসা নামক একটি স্বর্গ সুখ আছে। সানজিদা বেগম অবাক হয়, বিস্মিত ও অবাকও হয়। সে এত কিছু কার জন্য করছে? এই মেয়েটার জন্যই তো। আর তার মেয়ে কিনা তাকেই এতগুলো কথা বলল। সানজিদা বেগমের চোখ লাল হয়ে গেল অপমান আর রাগে। তেড়ে গিয়ে বলল, যার জন্য করি চুরি সেই বলে চোর? বাহ রে বাহ, এসব আমি কেন করছি? তোর জন্যই তো। আর ওই মেয়েটাকে কিসের স্নেহ দিব? জন্মের 5 মাসের মাথায় ওর নিজের মাই তো ওর কথা ভাবেনি, চলে গেছে নতুন নাগরের সাথে। তবে আমি পরের মাইয়ার কথা ভাববো কেন? কারণ সারাদিন তোমার বিভৎস অত্যাচার সহ্য করার পরও মেয়েটা একটু শান্তির খুঁজে তোমায় মা বলে ডাকে। ওই ডাক্তার মর্ম তো রাখলেন পারো আম্মা। আজও মানুষ চিনলে না আম্মা, তুমি আজও মা হয়ে উঠতে পারলে না যে। নিজের অষ্টদোষী মেয়ের এমন কথা সানজিদা বেগম বাসা হারিয়ে ফেললেন। তবে কি সে সত্যি মা হয়ে উঠতে পারেনি? মনে পড়ল তার সেই অতীত, যেদিন সে এই বাড়িতে লাল টুকটুকে বউ সেজে এসেছিল। এসে খাটের উপর থাকা ছোট্ট পুতুলের মতন বাচ্চাটার দিকে দৃষ্টি নিবদ্ধ করেছিল। খুব ইচ্ছে ছিল বাচ্চাটাকে কোলে নিতে, আদর করতে, কিন্তু তার মা তাকে বলে দিয়েছিল এটা তার সৎ মেয়ে, অত আদিক্ষেতা দেখানোর কিছুই নেই। নিজের স্বামীর প্রথম ঘরের সন্তানকে সংসারে মাথা তুলে দাঁড়াতে দিতে নেই, তাহলে সংসার হাতের বাহিরে চলে যাবে। তাই তো সে পুতুলের মতন মেয়েটাকে আর কোলে নিল না। আদর করার ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে সৎমা হিসেবে আবির্ভূত হলেন। দোষ তো তার ছিল না, তার মাই তো সৎ মেয়ে বলে অদৃশ্য এক দেয়াল তৈরি করে দিয়েছিল। তাহলে তার মাও বুঝি মা হতে পারেনি? নিজের মেয়ের এমন কথা শোনার জন্য বুঝি সংসারে হাল তিক্ত হাতে ধরেছিল। নিজের সংসারটা তাসের ঘর বানালো শেষমেশ। সানজিদা বেগম হঠাৎ চুপ হয়ে যায়। দীর্ঘ কতগুলো বছরের হিসেব মেলাতে লাগলো। সত্যিই তো এত রুক্ষতা তাকে কি দিল? সবই তো শূন্য। আবার নতুন করে লাল শাড়ি জড়িয়েছে নিজের শরীরের সুখ। সেদিন সেজেছিল একটা বিশ্বাসঘাতকের জন্য, কিন্তু আজকের মানুষটা কি সঠিক? এসব ভাবনা সুখের মাথায় নেই। এসব ভাবনা চাপিয়ে একটা ভাবনেই তার মাথায়, মেঘ সাহেব আসবেন তো? তার সাথে আর দেখা হবে তো? নিজের ভাবনায় অবাক হয় সুখ। মেঘ সাহেবের কথা তার মনে আসলো কেন? সে কি নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে?
সুখের ভাবনার মাঝে হুড়মুড় করে তার ঘরে হাজির হলো অনু আর হিমা। পাত্রপক্ষ বসে আছে। একটু পর বিয়ের কাজ আরম্ভ হবে, তাই তো সুখকে নিতে এসেছে। সুখের মনে তুপ্ত কোণে সুখের অজান্তেই প্রশ্ন জাগল, বিয়েটাতে তার মন টানছে না কেন? মেঘ সাহেবের জন্য কি মনের অসুখ লাগছে? ড্রয়িং রুম জুড়ে মানুষ বসে আছে। সুখের মাথায় বড় করে একটা ঘোমটা টানা। মেঘেরা এখনো তাদের বাড়িতে আসেনি। সুখের মন বেশ হাঁসফাঁস করছে। সুখ হিমাকে সবার অগোচরে ডেকে আনমনে জিজ্ঞেস করলো, কিরে, মেঘ সাহেব আসবেন না? তোর কথা শুনে তো সেদিন দাওয়াত দিলাম। হিমা ঠোঁট উল্টিয়ে বলল, কি জানি, দাঁড়া ফোন দে। ইউসুফ ভাইয়ের নাম্বারটা আমি রেখেছিলাম, কল দিচ্ছি। সুখ মাথা নাড়ালো। সেদিন মেঘদের সাথে কথা বলার সময় মসৃণের রুমমেট কল দিয়েছিল মসৃণের খবর জানাবে বলে, কিন্তু দেখা করে বলবে বিদায় আর সুখ যেতে পারেনি, কারণ রুমমেট নাকি কোনো প্রয়োজনে তাদের গ্রামে গেছে, এসে আবার কল দিবে বলেছে। তারপর সুখ না চাইতেও মেঘকে দাওয়াত দিয়ে এসেছিল। মেঘ তো দাওয়াত রেখেছিল, তাহলে আসছে না কেন? মেঘ আর ইউসুফ জ্যামে আটকে আছে। খুব দ্রুতই সুখদের বাড়িতে পৌঁছাতে হবে। তাদের হাতে যেন যেই প্রমাণ আছে সেটা খুব শীঘ্রই সুখদের বাড়ি অবধি পৌঁছাতে হবে, না হয় খুব বড় ক্ষতি হয়ে যাবে। এর মাঝে ইউসুফের ফোন বেজে উঠল। হিমা ফোন করে জানালো বিয়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তারা কোথায় আছে সেটা জেনেই ফোন কেটে দিল। মেঘের ভয় হচ্ছে বড় ক্ষতিটা না হয়ে যায়, তাহলে সে কি করবে? বিয়ে পড়ানো শুরু হওয়ার সাথে সাথে পুরো বাড়ির কারেন্ট চলে গেল। ড্রয়িং রুম হওয়াতে বাহিরের আলো প্রবেশ করতে পারছে না। দিনের বেলাতেও কেমন আঁধার হয়ে গেছে। হঠাৎ সুখ অনুভব করলো তার সামনে কেউ দাঁড়িয়েছে। পুরো ড্রয়িং রুম জুড়ে কারো ভয়ঙ্কর আত্মচিৎকার ভেসে আসলো। অনেকের শরীরে ছিটকে একটা তরল জাতীয় কিছু পড়ল, অনুভব করল। আত্মচিৎকারের পর নিস্তব্ধতা আরো ভয়ানক রূপ ধারণ করল। আধার আর নিস্তব্ধতা যেন মৃত্যুপুরীর মতন মনে হলো। আধার ঘরে হঠাৎ এমন চিৎকারে সবাই হতবাক। চিৎকারটা চেনা মানুষের। দ্রুত যাদের যাদের হাতে স্মার্টফোন ছিল তারা ফ্ল্যাশ লাইট জ্বালালো। হিমার হাতের কাছে ফোন থাকায় সেই ফ্ল্যাশ লাইট সবার আগে জ্বালালো। লাইটের আলোটা প্রথম ড্রয়িং রুমের মেঝেতে পড়তে লাল তরল পদার্থ সবার চোখে লাগলো। হিমা নিজের হাতে যে ভেজা ভাবটা অনুভব করেছিল সেটা দেখার জন্য ফ্ল্যাশ লাইটটা নিজের হাতে মারল। হঠাৎ হিমা ভয় পেয়ে চিৎকার করে বলে, রক্ত! উপস্থিত সবার মাঝে গুঞ্জন শুরু হয়। তার মধ্যে অধিকাংশ মানুষ নিজেদের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ফেলেছে। পুরো ড্রয়িং রুমে গলগল রক্তের স্রোত। এর মাঝে কারেন্ট চলে আসছে। রক্তের উৎস অনুধাবন করতে গিয়ে বিভৎস দ্বিখণ্ডিত মানুষটাকে দেখে উপস্থিত সবাই চোখ বন্ধ করে ফেলে। সুখ ভয়ে ভয়ে নিজের পাশে তাকাতেই দেখে শেরওয়ানি পরা রেদওয়ানের শরীরটা তার সাথে হেলে পড়ে আছে। সেই শরীরটার সাথে মাথাটা মাত্র লেগে আছে। ভয়ে আতঙ্কে সুখ চোখ বন্ধ করে চিৎকার দিয়ে ওঠে। রীতিমতো একটা ছুটাছুটি পড়ে যায়। সুখের শরীর থেকে দ্বিখণ্ডিত শরীরটাকে কেউ সরিয়ে দিচ্ছে। অনুভব হতে সুখ চোখটা তুলে তাকায়। তার সামনেই মেঘ দাঁড়িয়ে আছে। সুখ আরেকবার বিভৎস রেদওয়ানের দিকে তাকিয়ে ছুট লাগায় ড্রয়িং রুমের সাথে লাগানো বাথরুমের দিকে। পেট থেকে উগড়ে আসে বমি। কি ভয়ানক জিনিস দেখলো সে এটা! সুখ সবল রেদওয়ানের মিনিট 5 মধ্যে এমন অবস্থা। সুখদের বাড়িতে একটা হইচই বেঁধে গেল। পাড়া প্রতিবেশী সব হাজির হলো। বাতাসের চেয়েও দ্রুত বেগে একটা কথা প্রচার হলো, সুখের কপাল পড়ল। রেদওয়ান নামক ভালো ছেলেটাকে প্ল্যান করে কেউ খুন করলো। কিন্তু কে? রেদওয়ানের বাবা পাথর হয়ে সোফার এক কোনায় আগের ন্যায় বসে আছে। এলাকার একজন লোক চাদর দিয়ে রেদওয়ানের বিভৎস শরীরটা ঢেকে দিয়েছে। সুখ বমি করার পর ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছে। চিৎকার চেঁচামেচি শুনে
লীলাবতী দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে, সুখের কাছে গিয়ে সুখকে ধরে। মেঘেরাও কারেন্ট যাওয়ার পরপরই এখানে উপস্থিত হয়েছিল, তাই সবটা ঘটনা তারা দেখেছে। সুখের অবস্থা নাজেহাল, ভয়ে আর আতঙ্কে তার মুখ নীল বর্ণ ধারণ করেছিল। মেঘ ডাক্তার ডাকিয়েছে, নিজের সাথে রেদওয়ানের ভয়ঙ্কর সদ্য মৃত শরীরটা হেলে থাকার দৃশ্যটা সুখ সহ্য করতে পারেনি। পুরো বাড়িময় আহাজারি। রেদওয়ানের মা লিলিয়াও ছুটে এসেছেন ছেলের শেষ পরিণতি দেখার জন্য। মাত্র 1 ঘন্টায় বাড়ির চিত্র বদলে গেল। যেহেতু খুন হয়েছে, পুলিশ আসাটা স্বাভাবিক। পুরো এলাকায় রমরমা খবর এখন। এ যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। মানুষ হুমড়ি খেয়ে পড়ছে সুখদের বাড়ি, কিন্তু এসবই সুখের অজানা। সুখ নিজের বিছানায় টান টান হয়ে শুয়ে আছে, ডাক্তার দেখে ওষুধ দিয়ে গেছে। সুখের রুমে গোল হয়ে দাঁড়িয়ে আছে লীলাবতী, হিমা, অনু, মেঘ আর ইসু। সুখের জ্ঞান ফিরতে এসে চট করে উঠে বসে। আহাজারি পুরো ভারীময়। পুলিশ নিজেদের মতন খোঁজ করছেন। রেদওয়ানের লাশ পোস্টমর্টেম করার জন্য নেওয়া হয়েছে। এটা যে পরিকল্পিত খুন সবাই জানে, বুঝতেও পেরেছে, কিন্তু এই ভয়ঙ্কর কাজটা কে করেছে? সুখের মাথা বার হয়ে আসছে। 1 মাস আগে এই বাড়িতে আহাজারি হয়েছিল। এমনই বিয়ের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান মৃত বাড়িতে রূপদান করেছিল। সেদিনের পর হতে বাড়িটা একদম নিস্তব্ধতায় ঘিরে গেল। আজ আবার সেই 1 মাস আগের স্মৃতিচারণ। সুখ নিজের মাথা চেপে ধরল। সুখকে উঠতে দেখে বাহিরের ঘর থেকে লিলুয়া জ্বরের বেগে ছুটে আসলো। কিছু বুঝার উঠার আগে সুখের গালে অনবরত স্বর লাগাতে লাগাতে আর্তনাদ করে বলল, অলক্ষী অপয়া মেয়ে, প্রথম বিয়ের সময় নিজের বাপকে খেলি, এখন আমার ছেলেটা। আমার আগেই বোঝা উচিত ছিল। তোর মতন মেয়ে আর কি বা উপহার দিবি আমাদের? বেজম্মা একটা বাচ্চা পেটে ধরে আসিস, তোর লজ্জা করে না? সেদিন তোর মা বলেছিল তোকে গলায় দড়ি দিতে, সেটাই ঠিক ছিল। তোর মরে যাওয়ার উচিত, অলক্ষী। মেঘ দ্রুত ছুটে আসলো। লীলাবতী আর হিমা মিলে ফুপিকে সরালেন। সুখ মুখ ডেকে রইল। ঠিক কি করছে বোঝা গেল না। মেঘ ইশারা করতে অনু আর হিমা লিলুয়াকে ঘরের বাহিরে নিয়ে গেলেন। মেঘ সুখের মাথায় হাত রাখল। এই স্পর্শ কোনো লালসা নেই, আছে একরাশ ভরসা। লীলাবতী এগিয়ে এসে সুখের বাহুতে হাত রেখে কাঁপা কণ্ঠে আফাই বলতে সুখ আঁকড়ে ধরে লীলাকে। ছিটকে উঠে কান্না, আহাজারি করে বলে, আমি কি এতই অলক্ষীর লীলা? সত্যিই আমার মরে যাওয়া উচিত। আমার বিয়ের লাল কাপড় কেন বারবার সাদাতে রূপান্তরিত হচ্ছে? আমি বুঝি এত অপয়া? লীলা কিছু বলার আগে বাহির ঘর থেকে গুঞ্জন ভেসে আসলো। কেউ বলছে, এ মেয়েকে ঘর থেকে বের করে দাও, নিশ্চয়ই এই মেয়ের প্রতি কারো কুনজর আছে। কেউ বা বলছে, লীলার মা, তোমারও একটা অবিবাহিত মেয়ে আছে, ওর কথা ভেবে কঠিন একটা ব্যবস্থা নাও। অলক্ষী অপয়া রাখার চেয়ে খালি ঘর থাকবে তাও ভালো। সুখের আচমকা কান্নাটা থেমে গেল। মেঘ ভীত দৃষ্টিতে তাকালো সুখের পানে। মেয়েটার এখন যে অবস্থা, মুহূর্তে এসব কথা বেশ ক্ষতিকর ওর জন্য। অন্যের বাড়ি বলে কিছু বলাও যাচ্ছে না, তাহলে আরেক কেচ্ছা রটে যাবে। কিন্তু ভাবনার বিষয় একটাই, খুনটা করলো কে? মেঘ সুখের মাথায় বার দুয়েক হাত বুলিয়ে নিবিড় কণ্ঠে ভরসা দিয়ে বলল, এসব কথা আপনি গায়ে মাখাবেন না পরিচিতা। আপনি অলক্ষী অপয়া কিছু না, আপনি শক্ত হন। লীলাবতী এবার পূর্ব দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। কোমল কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনাদের ঠিক চিনলাম না। আপায়ের কি বন্ধু? কি হন? বন্ধু? মেঘের ছোট্ট উত্তরে লীলাবতীর সমস্ত প্রশ্নের উত্তর মিলল। ইউসুফ এতক্ষণ চুপ ছিল, এবার ধীর পায়ে মেঘের দিকে এগিয়ে এসে বলল, স্যার, ম্যামকে জানাবেন না সেই খবরটা? ইউসুফের চেয়েও ধীর কণ্ঠে মেঘ উত্তর দিল, দেখছো তো অপরিচিতার অবস্থা, এ সময়ে কোনো কিছুই সে নিতে পারবে না। আমরা সবটা পরে জানাবো। তবে ইউসুফ, খুনটা কি একবারেই ভুল হয়েছে? এমন মানুষ বেঁচে থেকেই বা কী করতো স্যার? এ মরে গেছে মানে অনেক মানুষ বেঁচে গেছে।
তাদের তালিকায় তোমার মেমো আছে, তাই না ইউসুফ? মেঘের প্রশ্নে ইউসুফ কেবল মাথা নাড়ালো। সুখ নিবিড় দৃষ্টিতে তাকিয়ে রইল দক্ষিণের দিকে জানালার পানে। সুখের জীবন অসুখেই কাটবে তবে। সুখের রুমে হুড়মুড় করে প্রবেশ করলো পুলিশ প্রধান সহ আরও কয়েকজন ইন্সপেক্টর। পুলিশ ভদ্রলোক সুখের সামনে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এখন ঠিক আছেন আম্মু? সুখে এবার তার অলস দৃষ্টি পুলিশের পানে নিবদ্ধ করল। এত স্নেহের ডাক সে কতদিন শুনে না। মাথা নাড়িয়ে বলল, জি ঠিক আছে। পুলিশ ভদ্রলোক শান্ত স্বরে বললেন, আপনার সাথেই তো বিয়ে হওয়ার কথা ছিল মিস্টার রেদওয়ানের। জি হ্যাঁ। আচ্ছা, ঠিক কী ঘটেছিল একটু বলবেন? পুলিশ অফিসারের প্রশ্নের সুখ একদম প্রথম থেকে সব বিবরণ দিল। পুলিশ অফিসার সব মনোযোগ সহকারে শুনে সুখের মাথায় হাত বুলিয়ে বললেন, আপনি বিশ্রাম নেন আম্মু, আমরা দেখছি সবটা। ভেঙে পড়বেন না একদম, আস্থা রাখুন। পুলিশটার কোমল আচরণেও সুখ যেন বাবার আদর পেল। পৃথিবীতে বাবা মাহীন সন্তানগুলো একটু বেশি স্নেহ ফেলে সেই স্নেহের মাঝেই নিজের বাবা মায়ের ছায়া খুঁজে বেড়ায় নিজেদের দুঃখ ভোলার জন্য। সুখও সেই নিয়মের বাইরে না। পুলিশ অফিসারের সাথে সুখের যাবতীয় কথা শেষ হতে ম্যাগ এগিয়ে গেল। ভদ্রতার সহিত বলল, কি বুঝলেন আঙ্কেল? কোনো ক্লু পেলেন? কে করেছে? পুলিশ অফিসার সুখের দিকে একবার তাকিয়ে ছোট্ট শ্বাস ফেলে বললেন, তোমার ফোন পেয়েই তো আসলাম মেঘ। আমরা পুরো বাড়িটাই ভালো মতন খোঁজাখুঁজি করলাম, কিন্তু সন্দেহজনক কিছু পেলাম না। ধারণা অনুযায়ী বলা যায় এই কাজটা করতে খুনি সর্বোচ্চ 5 মিনিট ব্যয় করেছে, কিন্তু কি নিখুঁতভাবে সবটা করেছে। খুব ধারালো অস্ত্রে কাজটা করা হয়েছে। ছোটোখাটো অস্ত্র দ্বারা এমন দ্বিখণ্ডিত করা যেত না শরীরটা, কিন্তু অস্ত্রটা গেল কোথায়? ওনাদের বাড়ির পেছন থেকে বিদ্যুতের মেন সুইচ, সেটা অফ করে ড্রয়িং রুমে আসতে 1 থেকে 1.5 মিনিটের ব্যাপার। আমরা সেই সুইচের হাতের ছাপ নিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো হাতের ছাপ পাওয়া যায়নি। খুনি গ্লাভস অথবা অন্য কিছু ব্যবহার করে সুইচ অফ করেছে। মারাত্মক বুদ্ধি বলা যায়। ঘরের প্রত্যেকটা সদস্য চুপ করে সবটা বিশ্লেষণ শুনল। মেঘ দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখেন কিছু পাওয়া যায় কি না। খুবই নৃশংসতা ছিল খুনের ব্যাপারটা। পুলিশ অফিসার মাথা নাড়ালো, তারপর হঠাৎ কিছু মনে হতেই জিজ্ঞেস করলো, তা তুমি এখানে কি বিয়ের অনুষ্ঠানে এসেছিলে? কোন পক্ষের হয়ে এসেছিলে? এই তো আঙ্কেল, কন্যা পক্ষেরই ছিলাম। বিদ্যুৎ যাওয়ার পরপরই আমরা এসেছিলাম। পুলিশ অফিসার চোখ ছোট করে বললেন, তাহলে সন্দেহের তালিকা থেকে তুমিও বাদ যাচ্ছ না ইয়াং ম্যান। মেঘ কেবল বাঁকা হেসে মাথা নাড়ালো। মেঘই খুন হওয়ার পরপর পুলিশকে কল দিয়েছিল। পুলিশ অফিসার তার এক বন্ধুর ভাবা। দুপুরের মতন হই হুল্লোড় এখন আর নেই। সব যে যার মতন চলে গেছে নিজেদের গন্তব্যে। ফুপু ও ফুপাও চলে গেছেন, সাথে সুখের চাচাতো ভাই বোনও গিয়েছে। বাড়িতে কেবল রয়ে গেছে লীলার মা সুখ দাদি যান সন্ধ্যার দিকে। অনুর মা অসুস্থ হওয়ায় অনু আর হিমা চলে যায়, আর মেঘকে সুখ যেতে বলে। মেঘ জোর করলে সুখের কথার উপর কথা বলার ভরসা পায় না। এখন সুখের ঘরে সুখ আর লীলা বসে আছে। মাথার উপর প্যান্টটা অদ্ভুত শব্দ করে ঘুরছে। ভয়ঙ্কর নীরবতায় এই শব্দটা যেন বেশ জোরে শোনাচ্ছে। সেই দুপুর হতে এই অবধি দাদিজান সুখের রুমে পা রাখেননি। দাদিজানের কথা অবধি শোনা যায়নি। সুখের খারাপ লাগছে, ভীষণ খারাপ। তবে কি দাদিজানও মুখ ফিরিয়ে নিল? হঠাৎই নীরবতা ভেদ করে কারোর পদধ্বনি শোনা গেল। সুখ আর লীলা দুজনে দরজার দিকে তাকাতে দেখল লীলার মা সানজিদা বেগম তাদের রুমে উপস্থিত, সাথে দাদিজানও। দাদিজানের মুখমণ্ডলে কেমন নিষ্প্রাণতা। সুখ কেবল তাকিয়ে রইল দাদিজানের প্রাণে।
একটু স্নেহর আশায় হয়তো। সানজিদা বেগম সুখের কাছে এগিয়ে এলো। আজকে তার কণ্ঠে রুক্ষতা নেই, তবে আছে গম্ভীর্যতা। বেশ গম্ভীর কণ্ঠে বলল, আমি নাকি মা হয়ে উঠতে পারিনি সুখ। হঠাৎ সানজিদা বেগমের এহেন প্রশ্নে উপস্থিত তিনজনেই অবাক হলো। কি জবাব দিবে ভেবে না পেয়ে সুখ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সানজিদা বেগম একই সুরে আবার বললেন, কি হলো বল, আমি কি সত্যি মা হয়ে উঠতে পারিনি? সুখ ডানে বামে মাথা নাড়িয়ে বলল, আপনাকে কে বলেছে এসব আম্মা? আপনি তো পৃথিবীর সবচেয়ে ভালো মা। সানজিদা বেগম তাচ্ছিল্য হাসল। চোখের কোনায় অশ্রু জিলেক দিয়ে উঠল বোধ হয়। হাসি বজায় রেখেই বলল, আমি সবচেয়ে ভালো মা? কই, তোর দিকে তো কখনো ফিরে তাকায়নি। আপনি তো লীলাবতীকে ভালোবাসেন, আর সবটাই লীলাবতীর ভালোর জন্য। মায়েরা মাঝে মাঝে স্বার্থপর হয় নিজের সন্তানের জন্য, সেক্ষেত্রে আপনিও হয়েছেন। আপনি তো খারাপ মা না, তবে হ্যাঁ, মা হিসাবে আপনি ভালো হলেও মানুষ হিসাবে আপনি কেমন সেটা বলার অপেক্ষা থাকে না। সুখের এহেন কথায় সানজিদা বেগম কেমন প্রতিক্রিয়া করবে ভেবে উঠতে পারে না। খানিকটা সময় চুপ থেকে তার বাহাতে থাকা কাপড়ের ব্যাগটা সুখের দিকে এগিয়ে দিয়ে বলল, আজ আমি খারাপ মানুষ না। তোর কথা অনুযায়ী একজন ভালো স্বার্থপর মা হয়ে তোর কাছে ভিক্ষা চাইতে আসলাম। এই মুহূর্তে তুই এই বাড়ি ছেড়ে সব অধিকার ছেড়ে চলে যাবে। আমার অপরাধ? সুখের প্রশ্নে সানজিদা বেগম চোখের কোণে জলটা মুছে ব্যাগটা সুখের হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর এই পৃথিবীতে আসাটাই তোর সবচেয়ে বড় অপরাধ। আর দ্বিতীয় অপরাধ তোর ভালো মানুষই। এই বাড়ি থেকে চলে যা। তোর শরীরে বেজন্মা বাচ্চা গর্ভে ধরার যে কলঙ্ক লেগেছে সেটা তোর শরীরেই রাখ। আমার মেয়েটাকে আমার বুক দিয়ে আমি পৃথিবীর বুক থেকে আগলে রাখবো। তুই এই বাড়ি এই এলাকায় থাকলে সবাই ধীরে ধীরে সব জেনে যাবে। আমার মেয়েকেও আমি এই বাড়ি থেকে দূরে পাঠিয়ে দিব, না হয় এই বাড়ির এক কোণে পড়ে থাকবে। তুই চলে যা। সুখ অবাক কণ্ঠে বলল, আম্মা আপনি এসব জানলেন কিভাবে? পাপ বাপকেও ছাড়ে না। তোর উপর অবিচার করেছি, তাই এই পাপের বোঝা আমার উপর পড়েছে। কাল লিলুই বলেছে সবটা আমাকে। এই ধাক্কা আমার সহ্য করতে একটা দিন লেগেছে। তুই চলে যা, মায়ের শেষ আবদারটা রাখ। সানজিদা বেগম মেয়ের কথায় পরিপ্রেক্ষিতে কি বলা উচিত সুখের জানা নেই। কেবল ব্যাগটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। লীলাবতী বাধা দিতে গেলে সুখ থামিয়ে দিল। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেট পার হয়ে আধারময় রাস্তায় নেমে এলো। তার পিছে পিছে আসলো বিধবা বৃদ্ধা মনোয়ারা। সুখ রাস্তায় পা রেখে পিছে তাকালো। বৃদ্ধ মনোয়ারা কেমন বেগম অশ্রু ভেজা চোখে তাকিয়ে কাপা কণ্ঠে বলল, পোড়া কপাল নিয়া পৃথিবীতে আইছিলা, এবার লইয়া যাও। যত দ্রুত পারবা আমার এই পাপের মহল থেকে নিয়ে যাইবা। মনে রাখবা, এই দ্বারের খিল খুইলা এক অবাগিনী বুড়ি দাঁড়িয়ে আছে তোমার ফেরার অপেক্ষায়। জীবন যুদ্ধে জয়ী হইয়া ফিরো। সুখ টলমল চোখে দাদিজানের শখের বাড়িটার পিছে ফেলা ধীর গতিতে হেঁটে যাচ্ছে। উপরওয়ালা একটা বাড়ি ছাড়া করেছে তাকে, কিন্তু মানুষ তো জানে না এবার পুরো পৃথিবীটাই সুখের। একা বৃদ্ধা টলমলে চোখে দরজা ধরে আধারে দাঁড়িয়ে রইলে। একা যুবতী হেঁটে যাচ্ছে গন্তব্যহীন পথে। এই কোটি কোটি মানুষের পৃথিবীতে এই দুইজন নারী বড্ড একা, একদম কুল কিনারাবিহীন। এক নারীর শেষ সম্বল দাদিজানকে হারিয়ে নতুন গন্তব্য খুঁজে যাচ্ছে, আরেক নারী গন্তব্যহীন নারীর পথ সে দাঁড়িয়ে আছে দরজা ধরে। মাঝে মাঝে পৃথিবীতে মানুষগুলো এত অসহায় কেন হয়ে যায়? বৃদ্ধা তরুণীর মাঝে আজ তফাৎ নেই। পুরো পৃথিবীতে তারা বড্ড একা, ভীষণ একা। তাদের সঙ্গী হয়ে আদৌ আসবে কেউ? ভালো হওয়ার শাস্তি হিসেবে কি গন্তব্যহীন পথ হলো সুখের ভবিষ্যৎ? একা মানুষ চলে পথান্তরে, ব্যঙ্গে নিরময়ে ভাত। এই পৃথিবীতে ভালো হওয়াটা বুঝি বড্ড অপরাধ। দীর্ঘ 6 ঘন্টা যাবৎ সুখকে পাগলের মতন খুঁজছে মেঘ। সকাল হতে সে চলে এসেছিল সুখের বাড়ি।
কিন্তু সেখানে এসেই শুনতে পায় চাঞ্চল্যকর খবর। সুখ গত রাতেই বাড়ি ছেড়ে বের হয়ে গেছে বললে ভুল হবে, বের করা হয়েছে। মেঘের রাগ যেন আকাশ ছুঁয়েছিল, ইচ্ছে করেছিল সবাইকে গলা চিপে মেরে ফেলতে। তারপর সেখানে থেকে বের হয়ে অনুর বাড়ি আর হিমার বাড়িও খোঁজ করেছে। এত বড় শহরে কোথায় খুঁজবে অপরিচিতাকে? তবে কি অপরিচিতা হয়েই থেকে যাবে? উপায় অন্তর না পেয়ে মেঘ কল লাগায় ইউসুফকে। অপর পাশ থেকে ফোন রিসিভ হতেই মেঘ ব্যতিব্যস্ত স্বরে বলল, ইউসুফ, তোমার ম্যামকে খুঁজে পাচ্ছি না। তাকে কাল রাতে ঘর থেকে বের করা হয়েছে। কি করব ইউসুফ, আমার মাথা যে কাজ করছে না। স্যার, এখন আপনি কোথায় আছেন? এই তো ইউসুফ, বাস স্ট্যান্ডের কাছেই। খোঁজ করে দেখতে হবে কেউ কিছু বলতে পারে কি না। ইউসুফ ছোট্ট শ্বাস ফেলল। প্রণয় বুঝি এমন হয়? একজন গম্ভীর মানুষকে কেমন মাতোয়ারা করে দিয়েছে। প্রেম নামক বস্তুটা মরুভূমিতেও জল বের করতে পারবে বোধ হয়। ইস, মাঝে মাঝে মনে হয় যে মানুষ একবার জীবনে প্রণয়ে জড়ায়নি সে সমস্ত জীবনটাই মধুবিহীন কাটিয়েছে। প্রেম এমন একটা জিনিস যার প্রাপ্তিতে মিলবে অমৃত আর বিচ্ছেদ মিলবে তরল। তবু একবার স্বাদ গ্রহণ করা উচিত, হয় অমৃত না হয় গরল, কিছু তো মিলবে। ইউসুফকে চুপ থাকতে দেখে মেয়ে কদর্য হয়ে বলল, ইউসুফ, কিছু বললে না? আমি ফোনটা রাখবো? ইউসুফ থতমত খেয়ে বলল, না স্যার, কাটবেন না। আপনি তো বাস স্ট্যান্ডে আছেন, গাড়িটা ঘুরিয়ে আর একটু এগিয়ে আমার বাড়ির সামনে চলে আসুন। আমি সহ ম্যামকে খুঁজব। আর এই সময় আপনাকে ড্রাইভিং করাও ঠিক না। ইউসুফের যুক্তিটা অর্থবহ মনে হলো মেঘের। সে আচ্ছা বলে ফোনটা কেটে গাড়িটা আরেকটু সামনে নিয়ে ইউসুফের বাড়ির সামনে দাঁড়ালো। মেঘ গাড়ি থামাতে দেখে ইউসুফ বেশ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। মেঘ ব্রু কুঁচকে বলল, উঠো গাড়িতে। ইউসুফ এগিয়ে আসলো। মেঘের পাশের দরজাটা খুলে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমরা ম্যামকে খুঁজতে ঠিকই যাব স্যার, তবে তার আগে আম্মু আপনাকে দেখা করতে বলেছে, চলুন। মেঘ বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, আমি আন্টিকে কোনো বললে আমার আসার কথাটা? জানোই তো এখন আমার স্বস্তি মিলবে না যতক্ষণ না অবধি অপরিচিতার দেখা না পায়। জি স্যার, জানি, তবু আম্মু বলেছে একটু রাখুন। মেঘ আর কথা বলল না। গাড়ি থেকে নেমে গটগট পায়ে হাঁটা ধরল। তার পিছু পিছু ভিতরে গেল ইউসুফও। ফ্ল্যাটের দরজায় কলিং বেল বাজাতে ইউসুফের বোন দরজাটা দ্রুত খুলে দেয়। মেঘ ভিতরে ঢুকে আন্তরিকতার সাথে ইউসুফের আম্মু আমেনা রহমানের পানে তাকিয়ে মিষ্টি কণ্ঠে বলল, আন্টি কেমন আছেন? মহিলাও মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, ভালো বাবা, তুমি কেমন আছো? মেঘ ভালো আছি উচ্চারণ করার আগে সোফায় বসে থাকা ব্যক্তিটাকে দেখে চক্ষু সড়ক গাছ। মুখের কথা মুখের ভিতরই রয়ে গেল, বরং সে কথার বদলে বিস্ময়কর কণ্ঠে বলল, অপরিচিতা, আপনি? মেঘ দ্রুত এগিয়ে গেল সুখের কাছে। সুখ সোফাতে তখনও ঠাই বসে রইল। মেঘ এগিয়ে গিয়ে আবারও একই প্রশ্ন ছুড়ে মারল। এবার পিছন থেকে ইউসুফ জবাব দিল, আমি ম্যামকে কাল রাতে এখানে এনেছিলাম। আপনাকে তো আর শ্বাসকষ্ট নামক রোগও ডুবাতে পারি না। ইউসুফের কথা থামতে ড্রয়িং রুমে হাসির জ্বর বসে গেল। মেঘে হেসে দিল। মেঘের নিজেকে অতি সুখে পাগল মনে হলো। কি যেন হারিয়ে গেছে অনুভূতিটা হঠাৎ করেই চলে গেল। সে অপরিচিতার পাশে গিয়ে বসল। ইউসুফ মেঘের সামনে এসে দাঁড়ালো। সুখ এবার মুখ খুলল, দৃঢ় কণ্ঠে বলল, ভাইয়া বসুন। ইউসুফ হাসি দিয়ে মাথা নেড়ে না ইশারা করল। মেঘ গলা পরিষ্কার করে ইউসুফকে সুখের ইশারায় বসতে বলল। সেকেন্ড দুইও ইউসুফ অপেক্ষা করে না বোধ হয় বসতে। সুখ অবাক হয়, তবে এই ইউসুফ নামক মানুষের প্রতি তার সম্মান আর একটু বেড়ে যায়। মেঘ এবার অধৈর্য কণ্ঠে বলল, এবার বলো তো ইউসুফ, তুমি তোমার ম্যামকে কোথায় পেলে? মেঘের কথায় ইউসুফ বলা শুরু করলো। সুখও হারিয়ে গেল কালকের বিভীষিকাময় রাতে।
রাত 12টার কাছাকাছি। যশোরের মতন শহরে একদম জনমানবশূন্য মনে হচ্ছে এই সময়টা। সুখ ফুটপাতের ওপর বসে আছে। দিনের বেলাতে অনেক রৌদ্র থাকলেও রাতের বেলাতে বেশ ঠান্ডা। শরীরে বিয়ের বেনারসিটা এখনো জড়িয়ে আছে সে। মাঝে মাঝে হিমশীতল বাতাস আচমকা হাড় কাঁপানো অনুভূতি দিয়ে চলে যাচ্ছে। সুখ নিষ্পাণ দৃষ্টিতে পথের মলিন দুলার দিকে তাকিয়ে রয়েছে। রাস্তাটা একবারে গুলশান হওয়াতে ভালো হয়েছে। না আছে ভালো মানুষ আর না আছে খারাপ মানুষ। রীতিমতো গলার স্বর বসে গেছে। নিজের বাড়ি থেকে বের হয়ে প্রথমে অনুদের বাড়িতে গিয়েছিল, কিন্তু গিয়ে শুনে অনুর মায়ের শরীর ভীষণ অসুস্থ হওয়ায় তারা তাকে হসপিটালে নিয়ে গেছে। আর হিমার বাসায় যাওয়ার ইচ্ছে সত্যি বলতে সুখের হয়নি। হিমার পরিবারে একমাত্র হিমেই সুখের ভরসা, কিন্তু বাকি সদস্যগুলো সুখকে পছন্দ করে না তৎকালীন ঘটনার জন্য। শুধু শুধু সেখানে গেলে ভীষণ ঝামেলা ছাড়া কিছুই হবে না, তাই সুখ সেখানে যাওয়া চেয়ে রাস্তাকেই উত্তম বলে ভেবে নিয়েছে। এই বিপদের দিনে না চাইতেও সুখের আরেকজনের কথা মনে পড়েছে, সে হলো মেঘ সাহেব। কিন্তু এমন উদ্ভট ভাবনার জন্য সুখ নিজেই নিজেকে ভৎসনা করেছে। এই পৃথিবীতে নিজের বাড়িটা ছাড়া আর কোনো জায়গা যে তার নেই। সুখ যে ফুটপাতে বসে আছে তার ঠিক বিপরীত দিক থেকে কেউ একজন দ্রুত গতিতে সুখের দিকে ছুটে আসলো। কারো হিমশীতল হাত সুখের বাহুতে ঠেকলো। সুখ ভয় পেল, আটকে উঠল মনের কুডাকে। দ্রুত গতিতে উঠে পিছে তাকাতে চমকে উঠল ভীষণ। বিস্ময় অবাক কণ্ঠে বলল, আপনি এখানে? সুখে চেয়েও দ্বিগুণ অবাক হয়ে ইউসুফ বলল, ম্যাম আপনি এখানে কেন? এই এত রাতে একা এই রাস্তায় কি করছেন? সুখের উত্তর দিতে হয় না, ততক্ষণে ইউসুফ সুখের পাশে থাকা টলি ব্যাগটা দেখে যা বুঝার বুঝে যায়। করুণ স্বরে বলল, অবশেষে বাড়ি ছাড়া হলেন? ঠাঁই দিল না আপনার পাষাণ পরিবার? ইউসুফের করুণ স্বরে বলা কথাটা সুখের হৃদয়ের গহীনে আন্তঃক্ষরণ করল। ভীষণ রক্ত ঝরে পড়ল হয়তো হৃদয় নিংড়ে। চোখ টলমল করে উঠল। কথা বললেই হয়তো কেঁদে দিব, তাই মুখ বন্ধ করে কেবল ডানে বামে মাথা নাড়ালো, যার অর্থ না, এবার আর ঠাঁই মেলেনি বাড়িতে। ইউসুফ কতক্ষণ চুপ রয়, নীরব রয় কিছুকাল। তারপর ধীরগতিতে কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে নমনীয় স্বরে বলে, আমার সাথে চলুন ম্যাম, আপনার এই ভাই আছে তো, আপনার চিন্তা কিসের? সুখ অবাক হয়, তার কানে আপনার এই ভাই আছে তো কথাটি পৌঁছতে মস্তিষ্কের সবগুলো নিউরন সচল হয়ে উঠল। কিরকম ভরসার কথা খানা তার কান শ্রবণ করলো বোধ হয়। তবুও নিজেকে আরেকটু সংযত করে মারাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথাও যাব ইউসুফ ভাই? এই যে ম্যাম, এই ভাইটার বাসায়। ভাই ডাকছেন অথচ কোথায় যাবেন তা নিয়ে চিন্তা করছেন? আপনার এই পৃথিবীতে আপনার ভাই তো বেঁচে আছে, এত চিন্তা কিসের? সুখের যেন মনে হলো কুলকিনারাবিহীন সমুদ্র আসার প্রদীপ পেল। কৌতূহল দমাতে না পেরে সে জিজ্ঞেস করলো, আপনি এত রাতে এখানে কেন ভাইয়া? আগে বাসায় আসুন, তারপর সব কথা। আমার বোন আছেন বাসায়, সাথে মাও, নির্দ্বিধায় চলুন। ইউসুফের গভীর সতর্কতার সাথে সুখের মনের দ্বিধা দূর করার প্রতিক্রিয়াটা অসাধারণ লাগলো সুখের। যত ইউসুফ ভরসাযোগ্য হোক, কিন্তু এত রাতে তার সাথে একটা বাড়িতে যাওয়াটা নিতান্তই দৃষ্টিগত মনে হচ্ছিল সুখের। সুখের এই ভাবনা ইউসুফ হয়তো আজ করতে পেরেছে, তাই তো কৌশলে মা আর বোনের কথাটা বলেছে। সুখ ইউসুফের কথায় মাথা নাড়াতে ইউসুফ ধীরগতিতে পা ফেলল পথে। রাস্তাটা পার হতেই একটা বাড়িতে ঢুকে পড়ল ইউসুফ। তার সাথে সাথে বাড়ির ভিতরে প্রবেশ করলো সুখ। 8 তলা বিল্ডিং, তত আলিশান না হলেও বেশ সচ্ছলভাবে থাকার মতন। ইউসুফ সিঁড়ি ভেঙে 3 তলা উঠে বাঁ পাশের ফ্ল্যাটটায় চলে গেল। দরজা খোলাই ছিল। রুমে প্রবেশ করতে পুরো ড্রয়িং রুম জুড়ে অন্ধকার। ইউসুফ দ্রুত গতিতে হাতের ব্যাগটা টেবিলের উপর রেখে ড্রয়িং রুমের লাইট জ্বালালো। ফিল্টার থেকে এক গ্লাস পানি নিয়ে সুখের দিকে এগিয়ে দেয় এবং আশ্বস্ত কণ্ঠে বলে, ম্যাম আপনি পানিটুকু সোফায় বসে খান, আমি আম্মুকে ডাক দিচ্ছি। অতঃপর ইউসুফ তার মা বোনকে ডেকে আনলো। বেশ আদর যত্ন করে রাতটা অতিবাহিত করলো। সমস্ত কথা শোনার পর মেঘ কতক্ষণ চুপ করে রয়। তারপর দীর্ঘকণ্ঠ সুখের দিকে তাকিয়ে বলল,
অপরিচিতা, আপনি আমার সাথে আমার বাসায় চলুন, আপনার থাকার জায়গার অভাব পড়বে না। সুখ তীক্ষ্ণ কণ্ঠে বলল, শেষমাস লোকে আশ্রিতা বলুক, সেটাই চাচ্ছেন? এই কলঙ্ক যেন লিপিতে হয়। সুখের এহেন প্রশ্নে ভয়কে যায় মেয়ে, তারপর মনের গহীন কোণে খারাপ লাগাটা তরতর করে ভিড়ে যায়। এই মেয়ে ভালো কথার মানুষ না। হঠাৎই শান্ত মেঘ অশান্ত হয়ে উঠে দাঁড়ায়। রাগী কণ্ঠে ইউসুফকে বলে, ইউসুফ, তোমার ম্যামদের বাড়ি যাবে এখন, আর ওনার দাদিকে নিয়ে আসবে। গো পাস্ট। স্যারের হঠাৎ বদলে থতমত খায় ইউসুফ। সে দ্রুত উঠে দাঁড়ায়। সুখ মেঘের আচরণ বুঝতে না পেরে অবাক কণ্ঠে বলল, দাদিকে দিয়ে কি হবে? আগে আমার থাকার জায়গা ঠিক করি। মেঘ সুখের দিকে তাকায়। ইউসুফকে শক্ত কণ্ঠে বলল, এখন এখানে দাঁড়িয়ে আছো কেন ইউসুফ? যা বলেছি তা ফাস্ট করো। আর শোনো, সাথে কাজী নিয়ে আসবে। ইউসুফ আর সুখ উভয়ে বিস্ময় কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কাজী? মেয়ে দাঁত কিরমির করে বলল, হ্যাঁ কাজী, আশ্রিতা না। বউয়ের পরিচয়ে অপরিচিতা আমার বাড়িতে উঠবে, এটাই লাস্ট কথা। সময়টা ঠিক গ্রীষ্মের ক্লান্ত বিকেল। চারদিকে আঁধার করে জ্বর উঠেছে। কৃষ্ণচূড়ার তৃষ্ণাতুর দেহ ভিজিয়ে দিচ্ছে বৃষ্টির কণাগুলো। ইউসুফের পুরো ড্রয়িং রুম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষজন। ইউসুফ, তার মা, বোন, দাদিজান সবাই বসে আড্ডা দিচ্ছে। এই তো ঘণ্টাখানেক আগে সুখের দারুণ অনিচ্ছায় হয়ে গেল তার বিয়েটা। সত্যিই কি দারুণ অনিচ্ছা ছিল? মনের কোনো বুঝি একটু ইচ্ছা ছিল না? ছিল বোধ হয়, কিন্তু রমণী সেটা স্বীকার করবে না। বরাবরই বিয়ের লাল বেনারসি যখন সাদা কাপড়ে রূপান্তরিত হচ্ছিল, তখন কোনো রমণীই বা বিয়ে করার ইচ্ছে জাগ্রত থাকে। তারও ছিল না ইচ্ছে। আবার হয়তো জীবনসঙ্গীটা মেঘ সাহেব ছিল বিদায় তুমুল বাধাও প্রদান করেনি। তখন যখন মেঘ রাগান্বিত স্বরে বলল কাজী আনার কথা, তখন প্রতিবাদ করে উঠে সুখের অমতে ইউসুফ দাদিজানকে আনতে চলে যায়। দাদিজানও এক কাপড়ে চলে আসে সেখানে। একটু ভালো থাকার আশায় বৃদ্ধ মানুষটাও হয়তো ছটপট করছিল। সানজিদা বেগম তখন বাড়ি ছিল না। লীলাবতীও ছিল নিদ্রায়। খালি বাড়িটা খুলে রেখে চলে এসেছে সে। পিছে ফিরে তাকায়নি। সে একটা অপরিচিত ছেলের আশ্রয়কে নিরাপদ মনে করেছে নিজের বাড়ি থেকেও। সুখ দাঁড়িয়ে আছে নিজের জন্য বরাদ্দ করা রুমটায়। মেঘ বাহিরে গিয়েছিল কোনো একটা কাজে। ড্রয়িং রুম থেকে কথার শব্দ আসছে। বেশ আলোচনা বলা চলে। দাদিজানের পরিষ্কার কণ্ঠ ভেসে আসছে। সে ইউসুফকে জিজ্ঞেস করছে, তুমি আমাগো সুখবতীরে কেমনে পাইলা? আসলে দাদি, আমার ঘুম আসছিল না। পানি খাওয়ার জন্য রান্নাঘরে আসতে জানালার দিকে চোখ যায়। বাহিরের রাস্তায় তাকিয়ে দেখি একটা লাল বেনারসি পরা মেয়ে বসে আছে ফুটপাতে। জানালা দিয়ে কেবল পিছনটুকু দেখা যায়। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এমন করে আমি ঠায় 10 মিনিট দাঁড়িয়ে রইলাম। মেয়েটার কোনো নড়চড় দেখলাম না। অবশেষে খোঁজ নিচে গিয়ে দেখি আমাদের ম্যাডাম। জানো, মাইয়াটা যখন বাইর হইয়া গেল, তখন কলিজাটা আমার একটু হইয়া গেছিল। কাল চাইলে আমি ঝগড়া ঝামেলা কইরা ওরে সেই বাড়িতে রাখতে পারতাম, কিন্তু সত্যি কইতে আমার আর ইচ্ছা জাগে নাই ওরে সেই বাড়িতে রাখতে। তাই নিজেরে কঠিন কইরা এত রাইতে বাড়ির বাইরে পাঠাইলাম। যদি বাচ্চা থাকে তাইলে শক্ত হইব, আর নইলে মরুক। পোড়া কপাল নিয়ে বাচ্চা থাকা চাইয়া মরা ভালো। তারপর ড্রয়িং রুমে আরও কথোপকথন চললে, কিন্তু তা কর্ণগোচর হলো না সুখের। এমন করে বদলিয়ে যাবে তার জীবনটা সে ভাবেনি। জীবনযুদ্ধে এখন সে আর একা না। আরও একটা শক্ত হাত আছে তার হাতের মুঠোয়। আদৌ হাতটা শক্ত তো? তুমুল জ্বর হলে বিদ্যুৎ যাবেই প্রচলিত প্রথা। ইউসুফদের ঘরেও বিদ্যুৎ নেই। যেহেতু চারপাশ নিকষ কালো আঁধারে ছেয়ে গেছে, তাই পুরো ফ্ল্যাটটাও অন্ধকারে রূপান্তরিত হয়েছে। সেখানে ইউসুফের মা আমেনা রহমান মোমবাতি জ্বালিয়ে আঁধার কিছুটা নিবারণের চেষ্টা করেছে। সুখ বাহিরে তাকিয়ে আছে, দৃষ্টি তার উদাস। বিষণ্ণতার মায়াজালে ঘিরে আছে সে। হঠাৎ তার ঘরে হুড়মুড় করে প্রবেশ করলো কেউ।
ধ্যানে বিঘ্ন ঘটল রমণীর। বাহির থেকে দৃষ্টি সরিয়ে রুমের ভিতর দৃষ্টি নিবদ্ধ করল। থমকে গেল চোখের পলক। মনের গহীন কোণে একটা ভালো লাগার স্রোত বয়ে গেল বোধ হয়। মনের মণিকোঠা থেকে আনমনেই কেউ বলে উঠল, সামনের পুরুষটি সুখের, কেবলমাত্র সুখের। ইস, মনটা কেমন নির্লজ্জ! এত জোরে বললে সামনের মানুষটি শুনে ফেলবে তো। মন কি ভীষণ রকমের সাবধান বাণী দিয়ে চোখ নামালো সুখ। এই পুরুষটির ভিতর কোনো মায়া আছে বোধ হয়। না হয় 1 মাস আগেও যে পুরুষটিকে ভালো লাগতো তাকে আজ মনে পড়ছে না কেন? গতকালও যে পুরুষের জন্য বউ সেজেছিল তাকে স্মৃতির কোনাও খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? সবগুলো মানবকে ছাপিয়ে কেবল একজন মানুষ সবটা জায়গা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, আর সে হলো মেঘ সাহেব। সুখকে ভাবনায় ডুবতে দেখে মেঘ ভ্রু কুঁচকে তাকায়, গলা পরিষ্কার করে বলে, আদার রুমে বসে আছেন যে? ড্রয়িং রুমে গেলেও তো পারতেন, আর না হয় রুমে মোমবাতি দিতে বলতেন। কথাটা বলে নিজের হাতের মোমটা টেবিলের কোণায় রাখল মেঘ। সুখ জবাব দেয় না। আজ চুপ থাকতেই ভীষণ ভালো লাগছে। সুখের জবাব না পেয়ে হতাশার শ্বাস পেলে মেঘ। অপরিচিতা যে তার প্রশ্নের উত্তর দিবে না সে ভালো করেই জানে। তবুও মেঘ উত্তরের আশা না করে আবার নিজে নিজেই বলা শুরু করলো, আপনি তখন আশ্রিতের কথাটা বলে ভালোই করেছেন। না হয় বিয়েটা এত দ্রুত হতো না। সুখ আর চুপ করে রইল না। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, দয়া করলেন? সুখের বলা 2টা শব্দ আগুন চালালো মেঘের শরীরে। রাগ হলো চরম। মেয়েটা কি আবেগ অনুভূতি বুঝে না? পরক্ষণে রাগটা নিজের মাঝে চেপে দিয়ে বলল, দয়া করার হলে বিয়ে করতাম না। বিয়ে করেছি যেন দয়াটা না করা লাগে। নিজেকে এত ছোট কেন ভাবেন আপনি? আপনি এমন ভাবেন বলেই মানুষ আপনাকে ছোট করে। আগে নিজের কাছে নিজে পরিষ্কার হন। মেঘের কথায় বেশ রুক্ষতা ছিল, কিন্তু সাথে সত্যতাও ছিল। সুখ মেঘের রাগী কণ্ঠ শুনে পূর্ণ দৃষ্টিতে তাকালো মেঘের পানে। সে কি ভুল কিছু বলে ফেলেছিল? মেঘের শরীর তখন ভিজে চুপসে আছে, মাথা থেকে টপ টপ পানি পড়ছে। সুখ আর কিছু বলার আগে মেঘ ঘরের কোণা থেকে সুখের জামা কাপড়ের ব্যাগটা উঠিয়ে নিল। সুখ অবাক হয়ে বলল, এমা, কি করছেন? ব্যাগ নিচ্ছেন কেন? আর শরীরটা মুছেন আগে। মেঘ এক ঝলক সুখের দিকে তাকায়, তারপর কণ্ঠ একটু উঁচু করে বলে, আগে বাড়িতে চলুন, তারপর সব হবে। এখানে আর থাকার প্রয়োজন নেই। পরে মনে হবে এখানেও আপনাকে দয়া করে রাখা হচ্ছে। সুখ অবাকে হা হয়ে যায়। সামান্য কথাতে এত রিয়েক্ট করার কি হলো? মেঘ ততক্ষণে ব্যাগ হাতে ড্রয়িং রুমে উপস্থিত হলো। মেঘ ড্রয়িং রুমে আসতে সবার কথাবার্তায় বাটা পড়ল। ইউসুফ তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘ কণ্ঠ কোমল করল, শান্ত স্বরে বলল, ইউসুফ, আমাদের যেতে হবে। বিয়ের প্রথম রাত অপরিচিতা শ্বশুরবাড়ির বাহিরে থাকবে, সেটা দেখতে ভালো লাগছে না। আদৌ শ্বশুরবাড়ি না স্বামীর বাড়ি বলা চলে। তাই যাচ্ছি আজ বাড়িতে চলে যেতে। ইউসুফ মেঘের দিকে ভালো করে তাকায়। দীর্ঘদিন একসাথে থাকার সুবাদে মেঘের অঙ্গভঙ্গি দেখে এতটুকু আজ করতে পারে যে কিছু একটা হয়েছে। আমেনা রহমান ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, সে কি বাবা, কি বলছো? এই ঝড় বৃষ্টিতে কোথায় যাবে? এখানেই থাকবে। গরিবের ঘর বলে অসুবিধা হচ্ছে, তাই না? একটু কষ্ট করে ম্যানেজ করে নাও বাবা। সুখ আমেনা রহমানের এমনি কথা দ্রুত মাথা নাড়িয়ে বলল, এসব কি বলছেন আন্টি? এমন বলবেন না। আপনারা কত ভালো। আমেনা রহমান সুখের মাথায় হাত বুলিয়ে দেয়। ইউসুফ নতনাচু হয়ে বলল, মা, স্যারকে আজ যেতে দাও। আরেকদিন ম্যাম সহ এসে স্যার থাকবে না হয়। বিয়ের প্রথম দিনে বাড়ি ছাড়া থাকবে কেমন জানি দেখাচ্ছে। আমেনা রহমান চোখ রাঙিয়ে বলল, তোর লজ্জা করে না এসব বলতে? এই ঝড় বৃষ্টিতে বাড়ির মানুষ বাহিরে যায়?
আন্টি প্রমিস আমরা পরে এসে থাকব, কিন্তু আজ না। মেঘের কথায় সুখ নাক কুচকাল। এবার মানুষটা বেশি বেশি করছে, কোন কথার কি রিয়েক্ট করলো। অতঃপর তুমুল কথাবার্তার পর সবার কাছ থেকে বিদায় নিয়ে ঝড় মাথায় বের হয়ে আসে মেঘেরা। দাদির কাছে এর জন্য ক্ষমা চেয়ে নেয় মেঘ। মানুষটাকে বৃষ্টির মাঝে এভাবে টানা হেঁচড়া করাটা অপরাধ হচ্ছে বলে। মেঘের এখন আচরণে মুগ্ধ দাদি। তাদের সাথে সঙ্গী হয় ইউসুফও। সে তার সাল ম্যামকে বৃষ্টিতে একা ছাড়বে না। পছন্দ বৃষ্টি দেখে ধীরগতিতে গাড়ি চালাচ্ছে ইউসুফ। সামনের সিটে বসে আছে মেঘ, পিছনের সিটে আছে দাদি জানার সুখ। নতুন অধ্যায়ে পা রাখছে সুখ। অধ্যায়টা সুখকর হবে তো। দীর্ঘ 2 দিন পর ভার্সিটির গেটে পা রাখল সুখ। বাস দিয়েই এসেছে। মেঘদের বাড়ি থেকে ভার্সিটির দূরত্ব অনেক, কিন্তু মেঘের গাড়ি চড়ে বিলাসিতা করে সে আসেনি। যেহেতু মেঘের সাথে মানিয়ে নিতে তার সময় লাগবে, তাই সে সময় দিচ্ছে নিজেকে। মেঘ সুখে যথেষ্ট স্পেস দিচ্ছে। ভার্সিটিতে ঢুকতেই হিমা আর অনুর দেখা মিলল। সুখকে দেখে অনু আর হিমা দ্রুত এগিয়ে আসলো। তাদের অবশ্য সুখ ফোনে সব বলেছে, কিন্তু চেপে গেছে বিয়ের ব্যাপারটা। তারা দুজন তো মেঘ আর ইউসুফের প্রশংসায় পঞ্চমে। অফিসের কেবিনে প্রবেশ করতে মেঘের ফোনটা উচ্চ শব্দে বেজে উঠল। মেঘ ফোনটা বের করতে ফোনের স্ক্রিনে বড় করে ভেসে উঠল মা নামটা। মেঘ একটু ডুব গিলল। 2 দিন যাবৎ মায়ের সাথে কোনোরূপ কথা হয়নি। বিয়ের কথাটা ঠিক কিভাবে বুঝে উঠতে পারেনি। হাতের ফোনটা রিং হতে হতে কেটে গেল। মিনিট 1-এর পর মাঝে আবার ফোনটা তুমুল শব্দে বেজে উঠল। ফোন রিসিভ হতে অপর পাশ থেকে মহিলার তীব্র কণ্ঠ ভেসে আসলো, বাবু তুই মাকে ভুলে গেলে? মেঘ মুচকি হাসলো। আদুরে কণ্ঠ বলল, না মা, ভুলিনি, একটু ব্যস্ত ছিলাম। অপর পাশের মহিলা শাসনের সুরে বলল, দেখবো তো, মায়ের বেলা এত ব্যস্ততা, বউ এলে কোথায় যায়? শোন বাবু, মোহিনীর বাবা তাড়া দিচ্ছেন। সে 7 মাস আগে এঙ্গেজমেন্ট করে রেখেছে। তার মেয়েকে কবে গড়ে তুলব? তুই একটু সময় করে তাড়াতাড়ি আয় বাবা, বিয়েটা সেরে ফেলতে হবে। মেয়েটাকে আর কত অপেক্ষা করাবো? মেঘ বয়কে যায়। ভুলেই গেছিল মোহিনী নামের মেয়েটার কথা। তবু আমতা আমতা কণ্ঠে বলল, হ্যাঁ মা, আসবো, ভুলিনি ওর কথা। খাটের নিচ থেকে ধারালো রামদাটা বের করে রাতের আধারে কেউ একজন ঘর থেকে বেরিয়ে গেল। আধারে এক জায়গায় মাটি খুঁড়ে ভীষণ গোপনে লুকিয়ে ফেলল অস্ত্রটা। ছাদের আলোয় চকচক করে উঠল 5 দিন পুরনো রক্তটা, যা দেখে রহস্য হাসি হাসে গোপন মানুষ। আনমনেই বলল, অসৎ পুরুষের মৃত্যু চেয়েও। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে গঠনমূলক কমেন্টসগুলো খুব বেশি খুশি হব। আর গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গল্পটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথেই থাকবেন। আশা করি নিত্য নতুন অনেক গল্প পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।